প্রিয় শিক্ষার্থী, এই সকালে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা তোমাদের নিজ নিজ বাসায় বর্তমানে করোনা পরিস্থিতিতে সবাই নিরাপদে আছো, সুস্থ আছো। তো আমরা জানি যে আমাদের অনলাইনে কার্যক্রমে আমরা গত ক্লাসে তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজ আমরা এরকম কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সে বিষয়গুলো ভালো করে বোঝার চেষ্টা করবে এবং গুরুত্বপূর্ণ অংশগুলো অবশ্যই খাতায় লিখবে এবং আরও বেশি মনোযোগী হবে। তো আমরা আজকে দেখি আজ ক্লাসে আমাদের আলোচ্য বিষয় কি আছে। আমরা যদি বোর্ডে একটু খেয়াল করি, নিশ্চয়ই তোমরা বোর্ড দেখতে পাচ্ছ। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে জয়েন করেছে লতা খাতুন, জয়েন করেছে আলামিন, এই দুজনকে তো দেখতে পাচ্ছি, আর তো বুঝতে পারছি না। তো যারা জয়েন করেছো তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আশা করি আরো অনেকে জয়েন করবে, এই আহ্বান রাখছি। তো আমরা একটু বোর্ডের দিকে খেয়াল করি। আজকের আমাদের আলোচ্য বিষয় সেটা হলো কারশফের সূত্র, শান্ট, আর হলো হুইটস্টোন ব্রিজ। কারশফের সূত্র অর্থাৎ আমরা প্রথম সূত্র কিন্তু আলোচনা করেছিলাম গত ক্লাসে। আজ আমরা আলোচনা করব দ্বিতীয় সূত্র, আর শান্ট, আর হলো হুইটস্টোন ব্রিজ। এই তিনটি বিষয় নিয়ে একটু আলোচনা করব আমরা। তো প্রথমে আমরা আসি কারশফের দ্বিতীয় সূত্র। কারশফের দ্বিতীয় সূত্র এটাকে বলা হয়, তোমরা নিশ্চয়ই জানো, KVL, কারশফস ভোল্টেজ ল। KVL এটাকে বলা হয় কারশফস ভোল্টেজ ল, তাই না? তো কারশফের দ্বিতীয় সূত্র ছিল, আমি একটু বলি, তোমরা লেখার চেষ্টা করো। সেটা হচ্ছে কি, যে কোনো প্রবাহমাত্রা, কোনো বদ্ধ বর্তনীতে প্রবাহমাত্রা ও রোধের গুণফলের বীজগণিতিক সমষ্টি হবে তড়িৎচালক শক্তির সমান। আমি আবার বলি, প্রবাহমাত্রা ও রোধের গুণফলের বীজগণিতিক সমষ্টি হবে তড়িৎচালক শক্তির সমান। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি, প্রবাহমাত্রা মানে কি, আয়ন, রোধ কত, আরন, তাহলে প্রবাহমাত্রা ও রোধে আয়ন আরন প্লাস এরকম I2 R2 প্লাস I3 R3 ইকুয়াল হবে তড়িৎচালক শক্তির সমান, অর্থাৎ E। প্রবাহমাত্রা ও রোধের গুণফলের বীজগণিতিক সমষ্টি হবে তড়িৎচালক শক্তির সমান। আমরা এটাকে এইভাবে লিখতে পারি, সামেশন IR ইকুয়াল টু E। এটা হচ্ছে কারশফের দ্বিতীয় সূত্র। তাহলে আমি আবার বলি, প্রবাহমাত্রা ও রোধের গুণফলের বীজগণিতিক সমষ্টি হবে তড়িৎচালক শক্তির সমান। এটাকে বলা হয় KVL, কারশফস ভোল্টেজ ল, তাই না? তো আমরা যদি এখানে আলোচনা করি, এই সূত্র আমরা এখানে দেখি, খেয়াল করো। তো আমরা যদি এই বর্তনীটা খেয়াল করি, A B C D A, এভাবে আমি আবার বলি, দেখো কি কি, A B C D A। এই বর্তনীটা যদি আমরা খেয়াল করি, তোমাদের দেখতে কি কোনো সমস্যা হচ্ছে? দেখতে যদি সমস্যা হয় আমাকে একটু জানাতে পারো।
হ্যাঁ লতা খাতুন দেখছো, আমি দেখতে পাচ্ছি, একটু জানাও তোমাদের দেখতে যদি কোনো সমস্যা হয় আমাকে একটু জানাও। তাহলে আমরা কি বলতে পারি এটা দেখো তো ভালো করে। হ্যাঁ আলামিন বলছে না স্যার কোনো সমস্যা হচ্ছে না, ঠিক আছে। তো আমরা এই বর্তনীর কথা বলছি, খেয়াল করো। আমরা যে বর্তনীর কথাটা বললাম সেটা হচ্ছে কি এ বি সি ডি এ। এই বর্তনীতে দেখো আমরা যদি এখান থেকে এইভাবে যদি আসি, আলোচনা এই যে আলোচনাটা খেয়াল করো, এই আলোচনাটা তোমরা খেয়াল করো। তো এই সূত্র অনুযায়ী আয়ন আর অন, তাহলে আমরা এখানে কি বলবো দেখো তো। আমরা তাহলে নিশ্চয়ই এখানে একটা আয়ন দিয়ে দেই, প্রমাত্রাটা আমরা যদি এখানে আয়ন দেই তাহলে কি হবে দেখো তো। তাহলে হবে আয়ন আর অন, ঠিক না? এইভাবে দেখো, এইভাবে যদি আসি, এইবার এখান থেকে যদি আমরা আসি, তো এখানে যদি কোষের পজিটিভ প্রান্ত বাঁধে, আমরা এইভাবে আসছি তাই না, এইভাবে। তো এখানে যদি কোষের পজিটিভ প্রান্ত বাঁধে তাহলে আমরা পজিটিভ লিখবো, আর যদি নেগেটিভ প্রান্ত বাঁধে তাহলে আমরা নেগেটিভ লিখবো। তো দেখো আমরা এখানে কোষের কি পজিটিভ প্রান্ত, তাহলে আমরা লিখলাম প্লাস ই2 প্লাস ই2। আচ্ছা রোধ আছে আর কারেন্ট আছে, তাহলে লিখলো যেহেতু একই দিকে আছে, আর চিহ্ন দেখে আমরা যে আর চিহ্ন দিকে আছে একই ডিরেকশনে আছে, সেটা আমরা লিখতে পারি i2 r2। এবার এখান থেকে এইভাবে আসলাম, এখানে দেখো কোষের কি প্রান্ত বেঁধেছে, এবার নেগেটিভ প্রান্ত। আমরা যখন এইভাবে আসবো, আসলে এখানে পজিটিভ প্রান্ত বেঁধেছে বলে আমরা এখানে ই2 লিখেছি। এবার এখান থেকে আসলাম, আস্তে 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 যখন এখানে আসবো, তো দেখো এখানে কোষের নেগেটিভ প্রান্ত বেঁধেছে, ওই জন্য আমরা এখানে মাইনাস ই2 দিলাম, ইয়ন। এটা তোমাদের ইচ্ছা মতো ধরতে পারো। ইকুয়াল টু হবে 0, ইকুয়াল টু হবে 0। তো আমরা এভাবে সাজায় লিখতে পারি আয়ন আর অন প্লাস i2 r2 ইকুয়াল টু, ওই পাশে নিয়ে যায় তাহলে হবে ইয়ন প্লাস না ইয়ন মাইনাস ই2। এই আমাদের হয়ে গেল। এটা হলো কারশফের দ্বিতীয় সূত্র, কারশফের দ্বিতীয় সূত্র। আমি আবার বলি তাহলে আয়ন আর অন, এখানে আমরা লিখতে পারি i2 i2, আর এখানে যেহেতু কোষের নেগেটিভ পজিটিভ প্রান্ত বেঁধেছে বলে আমরা লিখলাম ই2। এখান থেকে যখন আমরা এখানে আসলাম, যেহেতু এখানে কোষের নেগেটিভ প্রান্ত বেঁধেছে ওই জন্য আমরা ইয়ন লিখলাম, ইকুয়াল টু হবে 0। তারপর আমরা এখান থেকে ঠিক করে এইটা লিখলাম। এটা হলো কারশফের দ্বিতীয় সূত্র, এটাকে কারশফস ভোল্টেজ ল বলা হয়। অনেক সময় সার্কিট দিয়ে আমরা বিভিন্ন প্রবাহ মাত্রা বের করতে পারি। এই সার্কিটের সাহায্যে আমরা কি করতে পারি, বিভিন্ন প্রবাহ মাত্রা আমরা নির্ণয় করতে পারি। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এরপর আমরা আসি, আমরা একটু মুছে দিলাম, তোমরা লিখে নাও তাড়াতাড়ি। এরপর আমরা আসবো শান্ট। এরপর আমরা আসবো শান্ট সম্পর্কে আলোচনা করব। শান্ট, শান্ট কি এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আলামিন দেখছো, আর তো আফরোজা আক্তার দেখছো, হ্যাঁ তোমাকে স্বাগত জানাচ্ছি। আফরোজা আক্তার দেখতে পাচ্ছি, আফরোজা আক্তার। আর কে আছে, আলামিন দেখছি, লতা খাতুন, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তোমাকেও একটু ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো। তাহলে আমরা কারশফের দ্বিতীয় সূত্রটা নিয়ে আলোচনা করলাম। এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো পরেরটা। আমি মুছে দিলাম, কিন্তু আমি এটা মুছে দিলাম। এরপর আমরা আসি শান্ট। এই শান্ট নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা এই শান্ট নিয়ে একটু আলোচনা করব। শান্ট, তোমরা একটু, আমি ছবি আঁকি, আমার সাথে ছবিটা আঁকো। শান্ট, শান্টের একটা ছবি আমরা আঁকি, এরকম ভাবে ছবিটা আঁকি। সরি, এই ছবিটা আঁকো ভালো করে। এখানে এ বিন্দু, এখানে বি বিন্দু।
এই ছবিটা তোমরা আঁকো, এই ছবিটা শান্ট। শান্ট কাকে বলে আমরা এখন সেটা নিয়ে আলোচনা করব। শান্ট, এই ছবিটা আমরা আঁকি, এই যেটা শান্ট কাকে বলে সেটা নিয়ে আমরা আলোচনা করব। শান্ট, শান্ট কাকে বলে? হ্যাঁ, জয়দেব দাস দেখছো মনে হয়, কে তা বুঝতে পারছে না, তোমার নামটা বললে বুঝতে ভালো হতো। তো খেয়াল করো, শান্ট কাকে বলে সেটা আমি আলোচনা করবো। শান্ট, তোমরা লেখো শান্ট কাকে বলে। তো তোমাদের নিশ্চয় হ্যাঁ আঁকা হয়েছে, তাই না? এবার আমি বলি, খেয়াল করো, শান্ট হলো এই যে গ্যালভানোমিটার, এটার নাম হচ্ছে গ্যালভানোমিটার, এটাকে বলা হয় গ্যালভানোমিটার। এই গ্যালভানোমিটারের ভিতর দিয়ে একটা নির্দিষ্ট মানের কারেন্ট যেতে পারে। এই গ্যালভানোমিটারের ভিতর দিয়ে একটা নির্দিষ্ট মানের কারেন্ট যেতে পারে। তার থেকে যদি বেশি হয় তাহলে ওই গ্যালভানোমিটারটা পুড়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। তো সেই হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কি করা হয়, ওই গ্যালভানোমিটারের সাথে সমান্তরালে, ওই গ্যালভানোমিটারের সাথে সমান্তরালে একটা কম মানের রোধ যুক্ত করা হয়। কম মানের রোধ, সেই কম মানের রোধটাকে আমরা বলছি শান্ট বা বিকল্প পথ বা বাইপাস, তাই না? আমরা যদি ছবিতে দেখি যে এই যে গ্যালভানোমিটার, তো মূল কারেন্ট হচ্ছে, দেখো এখানে আই, মূল কারেন্ট হলো এখানে আই। এই কারেন্টটা এখানে এসে দেখো দুটো অংশে ভাগ হয়ে যাচ্ছে, এ বিন্দুতে এসে দুটো অংশে ভাগ হয়ে যাচ্ছে, তাই না? তো এই শান্টটা যদি না থাকতো তাহলে এই পুরো কারেন্টটা কিন্তু গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কিন্তু সে যেত। তো পুরো কারেন্ট যদি গ্যালভানোমিটারের ভিতর দিয়ে যায়, তা আমরা একটু আগেই বললাম যে একটা গ্যালভানোমিটারের ভিতর দিয়ে একটি নির্দিষ্ট মানের কারেন্ট যেতে পারে। গ্যালভানোমিটারের ভিতর দিয়ে একটি নির্দিষ্ট মানের কারেন্ট যেতে পারে, তার থেকে বেশি হলে ওই গ্যালভানোমিটারটা পুড়ে যেতে পারে। তো সেই জন্য কি করা হয়, ওই গ্যালভানোমিটারের সাথে সমান্তরালে কি করেছি আমরা, একটা কম মানের রোধ যুক্ত করে দিয়েছি। সমান্তরালে আমরা একটা কম মানের রোধ সমান্তরালে যুক্ত করলে কি হবে, এই রোধের মান কমে যাবে, রোধের মানটা কমে যাবে, ফলে কারেন্ট এই পাশ দিয়ে বেশি চলে যাবে, এই কারেন্টটা এখানে এসে এই দিক দিয়ে বেশি যাবে, তাই তো? মূল কারেন্ট কিন্তু আই, মূল কারেন্টটা এই বিন্দুতে এসে কিন্তু দুটি উপাংশে ভাগ হবে। একটা উপাংশ যেটা গ্যালভানোমিটার দিয়ে যাবে সেটা হলো আইজি, আইজিটাকে আমরা বলছি গ্যালভানোমিটার প্রবাহ। আর যেটা শান্টের ভিতর দিয়ে যাবে, এস, এস হচ্ছে শান্ট, এই শান্টের ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হলো আইএস। তাহলে আইজিটাকে আমরা বলছি, দেখো, গ্যালভানোমিটার প্রবাহ, গ্যালভানোমিটার প্রবাহ। আইএসটাকে বলছি শান্ট প্রবাহ, শান্ট প্রবাহ। আর আইটাকে আমরা বলছি মূল প্রবাহ, মূল প্রবাহ। এটা লিখে নাও তোমরা, এটা লিখে নাও, ওটা একটু লিখে নাও, এটা একটু লিখে নাও। তাহলে আমরা কি বললাম দেখো, আইজিটাকে বলছি যে গ্যালভানোমিটারে যে কারেন্ট যাবে সেটা, আইজি হচ্ছে গ্যালভানোমিটার প্রবাহ, আইএস হচ্ছে শান্ট প্রবাহ, আর আইটাকে বলছি আমরা মূল প্রবাহ, তাই না? তো আমরা এখানে বললাম এই মূল প্রবাহ এই বিন্দুতে এসে দুইটি উপাংশে ভাগ হবে, একটা হচ্ছে আইজি আর একটা হলো আইএস। যেহেতু এই শান্ট মানে কম মানের একটা রোধ, শান্ট অর্থ হলো একেবারে কম মানের একটা রোধ,
যেটা গ্যালভানোমিটারের সঙ্গে সমান্তরালে যুক্ত থাকে। শান্ট হলো একটা কম মানের রোধ, যেটা কি বললাম ওই গ্যালভানোমিটারের সাথে সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। এখানে সমান্তরালে যুক্ত আছে। তো দেখা যাবে কি এই মূল প্রবাহ আই এই বিন্দুতে এসে দুটো অংশ ভাগ হচ্ছে। একটা হচ্ছে আইজি, আমরা এভাবে লিখতে পারি আই ইকুয়াল টু হবে আইজি প্লাস আইএস। তো দেখা যাবে কি এই আইজি বড় হবে না আইএসটা বেশি হবে, কোনটা বেশি হবে দেখে আমাকে বলো দেখি। মূল কারেন্ট মনে করো 10 অ্যাম্পিয়ার কারেন্ট, এই 10 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে এসে এই বিন্দুতে এসে দুটি উপাংশে ভাগ হবে, তাই না? এই বিন্দুতে এসে দুটি উপাংশে ভাগ হচ্ছে, একটা হলো আইজি, একটা হলো আইএস। এখন প্রশ্ন হলো যে আইজি বেশি হবে না আইএসটা বেশি হবে, আমাকে একটু জানাও। আইজি বেশি হবে না আইএসটা বেশি হবে, কোনটা বেশি হবে সেটা আমাকে একটু বলো। আইজি বেশি হবে না আইএসটা বেশি হবে, কোনটা বেশি হবে এটা আমাকে একটু বলো। দুটোর ভিতরে কোনটা বেশি হবে আমাকে জানাও লিখে। আইজিটা আমি বলেছি গ্যালভানোমিটার কারেন্ট, তাই না? আর আইএসটাকে বলছি আমরা শান্ট প্রবাহ বা শান্টের প্রবাহ, তাই না? তো দেখি আমাকে বলো কোনটা বেশি হবে, কোনটা বেশি হবে আমাকে জানাও। কোনটা বেশি হবে? আমাকে জানাও কোনটা বেশি হবে। কোনটা বেশি হচ্ছে আমাকে বলো দেখি। হ্যাঁ আইএস বেশি হবে, হ্যাঁ থ্যাংক ইউ। আলামিন বলেছে আইএসটা বেশি হবে, হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ আইএসটা বেশি হবে। কেন বেশি হবে? যেহেতু এর রোধটা কম। শান্ট মানে অর্থ হচ্ছে যে কম মানের একটা রোধ। আমরা আগেই বলেছি যে শান্ট অর্থ হলো একটা কম মানের রোধ। রোধ যেহেতু কম তাহলে কারেন্ট এদিক থেকে বেশি যাবে। তাহলে মূল কারেন্ট যদি 10 অ্যাম্পিয়ার হয়, এই 10 অ্যাম্পিয়ার কারেন্টের ভিতরে তো দেখা যাবে 8 অ্যাম্পিয়ার এদিক দিয়ে যাচ্ছে আর 2 অ্যাম্পিয়ার এদিক দিয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা কোনটা বেশি বলতে পারি যে আমরা এটা হয়তো 2 অ্যাম্পিয়ার বলবো আর এটা হচ্ছে 8 অ্যাম্পিয়ার বলবো, তাই তো? তাহলে আইজি হচ্ছে গ্যালভানোমিটার কারেন্ট আর আইএস হচ্ছে শান্টের প্রবাহ বা শান্টের কারেন্ট। তো এই জায়গার বিভব যদি ভি হয় আর এই জায়গার বিভব যদি ভিভি হয়, এখান থেকে আমি প্রতিপাদন করছি না, আমি একটু দেখাই দিই। এখান থেকে আমরা আইজি এবং আইএস এর মানটা বের করতে পারি। তোমরা একটু লিখে রাখো খাতায় আইজি এবং আইএস। তো এখানে আইজি হবে, লিখে রাখো আইজি ইকুয়াল হবে আইএস বাই জি প্লাস এস। লিখে রাখো একটু আইজি ইকুয়াল হবে আইএস বাই জি প্লাস এস, একটু লিখে রাখো আইজি ইকুয়াল হবে আইএস বাই জি প্লাস এস। আর শুধু যদি আমরা বলি আইএস ইকুয়াল হবে তখন হবে আইজি বাই জি প্লাস এস। ঠিক আছে? এইটা হচ্ছে কি কারেন্ট? গ্যালভানোমিটার প্রবাহ, তাই না? আই হচ্ছে মূল প্রবাহ, এস হচ্ছে শান্টের রোধ, শান্টের রোধ বা শান্ট, আর জি হচ্ছে গ্যালভানোমিটারের রোধ। যেটাকে আমরা বলছি গ্যালভানোমিটারের রোধ, আর আইটা হচ্ছে শান্টের রোধ, তাই না? আর আইএস হচ্ছে শান্ট প্রবাহ। তো এই যে সমীকরণটা, এইটা থেকে আমরা একটা জিনিস বের করে দেখো, সেটা আমরা লিখে যদি আই ইকুয়াল টু হবে, আমরা এটা বলতে পারি জি এস বাই এস ইন্টু আই। তো এখানে এই বিষয়টার না, এখানে একটা নাম আছে, এটার একটা নাম আছে, তোমরা লিখে রাখো। ওটা একটু লেখো, ওটা একটা নাম আছে, আমি বলছি লিখে রাখো। ওটাকে বলা হয় শান্টের গুণক। শান্টের গুণক, শান্টের গুণক, এটা শান্টের গুণক, শান্টের গুণক এটা জি প্লাস এস বাই এস, এর একটা ধ্রুবক। এই ধ্রুবকটাকে বলা হয়, এই ধ্রুবকটা জি প্লাস এস বাই এস, এটাকে বলা হয় শান্টের গুণক বা ধ্রুবক, তাই না? শান্টের গুণক বা ধ্রুবক। তো
একটু লিখে রাখো, শান্টের গুণক বা ধ্রুবক কাকে বলে? আমরা এইটা জানি কি, এইটা জানি হচ্ছে কি গ্যালভানোমিটার প্রবাহ। এটা হচ্ছে গ্যালভানোমিটার রোধ, শান্টের রোধ, এটা হচ্ছে মূল প্রবাহ, এটার নাম হচ্ছে কি মূল প্রবাহ। তো আমরা এখান থেকে কি বলতে পারি? দেখো, আমরা এখান থেকে যেটা বলতে পারবো সেটা হলো যে আমরা এইভাবে বলি, লিখে নাও শান্টের গুণকের সংজ্ঞাটা লিখে নাও, শান্টের গুণকের সংজ্ঞাটা লিখে নাও। আমি বলছি, দেখো, গ্যালভানোমিটারের সাথে গ্যালভানোমিটারের সাথে গ্যালভানোমিটারের সাথে শান যুক্ত করলে, গ্যালভানোমিটারের সাথে কি বললাম? গ্যালভানোমিটারের সাথে শান যুক্ত করলে, গ্যালভানোমিটারের সাথে শান যুক্ত করলে, দ্রুত লেখো, শান যুক্ত করলে গ্যালভানোমিটারের প্রবাহকে, গ্যালভানোমিটারের প্রবাহকে যেটা আমরা বলছি আইজি, গ্যালভানোমিটারের প্রবাহকে, দেখো, গ্যালভানোমিটারের প্রবাহকে যে রাশির সাথে, যে রাশি দিয়ে গুণ করলে, গ্যালভানোমিটার প্রবাহকে যে রাশি দ্বারা গুণ করলে, গ্যালভানোমিটার প্রবাহকে যে রাশি দ্বারা গুণ করলে মূল প্রবাহ পাওয়া যায়। গ্যালভানোমিটারের প্রবাহের সাথে যে রাশি গুণ করলে মূল প্রবাহ পাওয়া যায়, মূল প্রবাহ না হয় মূল প্রবাহ পাওয়া যায়, তাকে বলা হয় শান্টের গুণক বা শান্টের ধ্রুবক, শান্টের গুণক। আমি আবার বলি, গ্যালভানোমিটারের সাথে বা গ্যালভানোমিটার প্রবাহের সাথে যে রাশি গুণ করলে মূল প্রবাহ পাওয়া যায় তাকে বলা হয় শান্টের গুণক বা শান্টের ধ্রুবক। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এই কিন্তু অঙ্ক থাকে এখান থেকে এগুলো সমীকরণ দিয়ে। তাহলে আমরা আগেই বললাম এটা হচ্ছে গ্যালভানোমিটার প্রবাহ, এটা হচ্ছে শান্টের প্রবাহ, আই হচ্ছে মূল প্রবাহ, জি হচ্ছে গ্যালভানোমিটারের রোধ, আর এস হচ্ছে শান্টের রোধ। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে গ্যালভানোমিটারের সাথে শান্টটা কেমন ভাবে যুক্ত থাকে? সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে, এই কারণে যে এখান থেকে যুক্ত করলে রোধের মানটা কমে যায়, প্রবাহ মাত্রা বেশি হয়। যদি আমরা সমান্তরালে যুক্ত করি শান্টটা, তাহলে রোধের মানটা কমে যাবে, ফলে কারেন্টটা ওর ভিতর দিয়ে বেশি প্রবাহিত হবে। তো নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম, বুঝতে দিই। এরপরে আমরা আসি হুইটস্টোন ব্রিজ। এবার আমরা আসি হুইটস্টোন ব্রিজ। দেখো, হুইটস্টোন ব্রিজ এটা একটু নিয়ে আলোচনা করি। হুইটস্টোন ব্রিজ, হুইটস্টোন ব্রিজ। তোমরা একটু ছবিটা আঁকার চেষ্টা করো আমার সাথে সাথে, একটু কঠিন আছে, আমার সাথে সাথে ছবিটা একটু আঁকার চেষ্টা করো। হুইটস্টোন ব্রিজ সব বইতে আছে, এটা জাস্ট আমি একটু আলোচনা করে দেবো। এইভাবে ছবিটা আঁকার চেষ্টা করো। এই ছবিটা আঁকো। ছবিটা আঁকার চেষ্টা করো দ্রুত, ছবিটা একটু দ্রুত আঁকার চেষ্টা করো। হ্যাঁ, ছবিটা একটু দ্রুত আঁকো, আমি বলি। দেখো এবার
এখানে কিন্তু চারটে রোধ আছে, চারটি রোধ। হুইটস্টোন ব্রিজে লাগে চারটি রোধ, একটা দুটো তিনটে চারটে, পি কিউ আর এস, চারটি রোধ পরপর শ্রেণী সমবায়ে সাজিয়েছি। চারটি রোধকে পরপর আমি কি করেছি, শ্রেণী সমবায়ে সাজিয়েছি। ঠিক আছে, তো চারটি রোধকে পরপর শ্রেণী সমবায়ে সাজিয়ে প্রথম দুটি রোধের সংযোগস্থল এবং অপর দুটি রোধের সংযোগস্থলের মধ্যে দেখো কি নিয়েছি, একটা হচ্ছে কোষ বা ব্যাটারি, আর একটা হচ্ছে চাবি। এটা হলো একটা চাবি। প্রথম দুটি রোধের সংযোগস্থল এবং অপর দুটি রোধের সংযোগস্থলের মধ্যে একটা চাবি, একটা হচ্ছে ব্যাটারি, এবং আর দুটো সংযোগস্থলের মধ্যে, আর দুটি সংযোগ স্থলের মধ্যে আমি কি করেছি, একটা গ্যালভানোমিটার যুক্ত করেছি। তাই তো, এই যে গ্যালভানোমিটার যুক্ত করেছি, এই দুটো সংযোগস্থলের মধ্যে আমি একটা গ্যালভানোমিটার যুক্ত করেছি। করে যে যন্ত্র তৈরি হয় তার নাম হলো হুইটস্টোন ব্রিজ। তার নাম হলো হুইটস্টোন ব্রিজ। আমি আবার বলি, চারটি রোধকে পরপর শ্রেণীবদ্ধভাবে সাজিয়ে, চারটি রোধকে পরপর শ্রেণীবদ্ধভাবে সাজিয়ে প্রথম দুটি রোধের সংযোগস্থল এবং অপর দুটি রোধের সংযোগস্থলের মধ্যে ব্যাটারি এবং চাবি, অন্য দুটি সংযোগস্থলের মধ্যে একটি গ্যালভানোমিটার যুক্ত করে যে বর্তনী বা যে যন্ত্র পাওয়া যায় তার নাম হলো হুইটস্টোন ব্রিজ। তাকে বলা হয় হুইটস্টোন ব্রিজ। আর এর নীতি হলো, এর নীতিটা আমি বলি, লিখে রাখতে পারো। এর নীতি হলো পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। এটা প্রতিষ্ঠা করা যায়, আমি এখন প্রতিপাদন করছি না, এটা প্রতিষ্ঠা করা যাবে, তোমাদের বইতেও আছে। এই হুইটস্টোন ব্রিজের নীতি কি, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। লেখো, নীতি হলো পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। অর্থাৎ এই চারটি রোধের ভিতরে, পি হচ্ছে একটা রোধ, কিউ একটা রোধ, আমরা দেখেছি পি রোধ, কিউ রোধ, আর এস চারটি রোধ, তাই না? এই চারটি রোধের ভিতরে তিনটি রোধের মান যদি জানা থাকে আমাদের, তাহলে চতুর্থ রোধটা আমরা নির্ণয় করতে পারবো। বা যে কোনো, এই যে কোনো চারটি রোধের মধ্যে যে কোনো তিনটি রোধের মান যদি জানা থাকে, তাহলে আমরা অপর রোধের মানটা বের করতে পারবো এই হুইটস্টোন ব্রিজ নীতির সাহায্যে। এই হুইটস্টোন ব্রিজ নীতির সাহায্যে তাহলে বলবো যে প্রথম দুটি রোধের অনুপাত এবং সেই দুটি রোধের অনুপাত হবে সমান। প্রথম দুটি রোধের অনুপাত এবং সেই দুটি রোধের অনুপাত হবে সমান। এটা হলো হুইটস্টোন ব্রিজ নীতি। আর হুইটস্টোন ব্রিজ কাকে বলে সেটা তো একটু আগে আমি বললাম, যে চারটি রোধকে পরপর শ্রেণীবদ্ধভাবে সাজিয়ে প্রথম দুটি রোধের সংযোগস্থল এবং অন্য দুটি রোধের সংযোগস্থল, এর মধ্যে কি দিয়েছি, একটা ব্যাটারি দিয়েছি, চাবি দিয়েছি, এবং অন্য দুটো সংযোগস্থলের মধ্যে কি করেছি, একটা গ্যালভানোমিটার যুক্ত করে যে যন্ত্র তৈরি হয় তার নাম হলো হুইটস্টোন ব্রিজ। আর এর নীতি হলো কি, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। অর্থাৎ চারটি রোধের ভিতরে তিনটির মান জানা থাকলে অপরটির মান নির্ণয় করা সম্ভব হবে। এটা হলো হুইটস্টোন ব্রিজ নীতি। এর আবার প্রয়োগ আছে। এই হুইটস্টোন ব্রিজ নীতির সাহায্যে আমরা কি করতে পারি, মিটার ব্রিজের প্রয়োগ আছে। মিটার ব্রিজের সাহায্যে অজানা রোধ নির্ণয় করতে পারি। পোস্ট অফিস বক্স আছে, তার সেখানে প্রয়োগ আছে, সেখানে অজানা রোধ নির্ণয় করা যায়। তাহলে এই হুইটস্টোন ব্রিজের প্রয়োগ করে আমরা কি করতে পারি, মিটার ব্রিজের সাহায্যে অজানা রোধ নির্ণয় করতে পারি, বা পোস্ট অফিস বক্সের সাহায্যে আমরা অজানা রোধ নির্ণয় করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এই হুইটস্টোন ব্রিজের সাহায্যে আমরা কি কি বের করতে পারি বললাম নীতির সাহায্যে। একটা হলো মিটার ব্রিজের সাহায্যে অজানা রোধ নির্ণয় করতে পারি, আর এটা বললাম পোস্ট অফিস বক্সের সাহায্যে অজানা রোধ নির্ণয় করতে পারি। সেখানে আমরা এই হুইটস্টোন ব্রিজ নীতি প্রয়োগ করব। ঠিক আছে,
এই হচ্ছে মোটামুটি হুডসন ব্রিজ নীতি। তো আমরা আজকে যে আলোচনা বিষয় সেটা মোটামুটি সবগুলো একটু আলোচনা করে দিলাম। আমরা পরবর্তী ক্লাসে আমরা সম্ভবত আমি সেটা আগামী সোমবার নিব, আগামী সোমবার নিতে পারি। তো পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায় থেকে আমরা কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব এই অধ্যায় থেকে। আর পাশাপাশি তোমরা নিশ্চয় জানো যে তোমাদের এই গ্রুপে এই অধ্যায়ের অনেক ক্লাসগুলো দেওয়া আছে, অনেক ক্লাস আছে। তোমরা পারলে সেখান থেকে একটু এই ক্লাসগুলো একটু দেখবে বা গুরুত্বপূর্ণ অংশগুলো একটু লিখে নেওয়ার চেষ্টা করবে। এতে তোমাদের অবশ্য বুঝতে অনেক সুবিধা হবে। দেখো অনেকগুলো ক্লাস দেওয়া আছে এই অধ্যায় থেকেই। সুতরাং আমি আগামী সোমবার এই অধ্যায় থেকে আমরা কিছু সৃজনশীল নিয়ে বা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, এই আশাবাদ ব্যক্ত করছি। তো তোমরা বর্তমানে যে করোনার পরিস্থিতিতে আমরা জানি এটা একটি খুব দ্রুত সংক্রমণ ঘটাচ্ছে চারিদিকে। তো সেই জন্য আমরা যে কাজটি করব, অবশ্যই আমরা মাস্ক ব্যবহার করব, আমরা বাসা বাড়িতে থাকার চেষ্টা করব, আর নিয়মিত যে স্বাস্থ্যবিধি সেগুলো একটু মানার চেষ্টা করব। এই আশাবাদ ব্যক্ত করে এই সময় তোমরা সবাই নিরাপদে থাকো, সুস্থ থাকো। যতদিন কলেজ না খোলে ততদিন পর্যন্ত তোমরা বাসায় থেকে একটু পড়ালেখা করে নাও, এই আহ্বান রেখে তোমাদের সবার সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।